ঠাট্টা করছেন নাকি? ঠাট্টা তো আপনিই করেছেন। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছে আমার নেই। মামা দুই চোখ এত বড় করে মেলে অবাক হয়ে রইলেন। শম্ভুনাথ বাবু বললেন, আমার কন্যার গয়না আমি চুরি করব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা। রবীন্দ্রনাথ সম্পর্কে বাঙালিদের আলাদা করে বলে দেওয়ার মতো কিছুই নেই। আমাদের চ্যানেলে এই গল্পটাই তার লেখা প্রথম গল্প। আজকের গল্প পাঠে থাকছি আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে আজকের গল্প অপরিচিতা। আজ আমার বয়স 27 মাত্র। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে, তবুও এর একটু বিশেষ মূল্য আছে। এটা সেই ফুলের মতো যার বুকের ওপরে ভ্রমর এসে বসেছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়ে উঠেছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাকে ছোট করেই লিখব। ছোটকে যারা সামান্য বলে ভুল করেন না তারা এর রস বুঝবেন। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করার সব আমি চুকিয়েছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল এবং মাকাল ফুলের সঙ্গে তুলনা করে বিদ্রূপ করার সুযোগ পেয়েছিলেন। এতে তখন বড় লজ্জা পেতাম, কিন্তু বয়স হয়ে একথা ভেবেছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে স্বরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ আবার যেন এমন করেই প্রকাশ পায়। আমার পিতা এককালে গরিব ছিলেন। ওকালতি করে তিনি প্রচুর টাকা রোজগার করেছেন, ভোগ করার সময় নিমেষ মাত্রও পাননি। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়লেন সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী একথা তিনিও ভোলেন না, আমাকেও ভুলতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্যই শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হলো না। আজও আমাকে দেখলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আমার আসল অভিভাবক আমার মামা। তিনি আমার চেয়ে বড় জোর বছর 6 বড়, কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষে নিয়েছেন। তাকে না খুঁড়ে এখানকার এক গণ্ডুসও রস পাওয়ার জো নেই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবতে হয় না। কন্যার পিতা মাত্রেই স্বীকার করবেন আমি সৎপাত্র। তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। মায়ের আদেশ মেনে চলার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানার ক্ষমতা আমার নেই। অন্তঃপুরের শাসনে চলার মতো করেই আমি প্রস্তুত হয়েছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি মনে রাখবেন। অনেক বড় ঘর থেকে আমার সম্বন্ধ এসেছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তাঁর একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তাঁর পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসবে সে মাথা হেট করে আসবে, এটাই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থি মজ্জায় জড়িত। তিনি এমন বেয়াই চান যার টাকা নেই অথচ যে টাকা দিতে কসুর করবে না, যাকে শোষণ করা চলবে অথচ বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাঁধা হুঁকায় তামাক দিলে যার নালিশ খাটবে না।
আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলকাতায় এসে আমার মন উতলা করে দিল। সে বলল, ওহে, মেয়ে যদি বলো, একটি খাসা মেয়ে আছে। কিছুদিন আগেই MA পাশ করেছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধু ধু করছে। পরীক্ষা নেই, উমেদারি নেই, চাকরি নেই, নিজের বিষয় দেখবার চিন্তাও নেই, শিক্ষাও নেই, ইচ্ছাও নেই। থাকবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখছিল। আকাশে তার দৃষ্টি, বাতাসে তার নিঃশ্বাস, তরু মর্মরে তার গোপন কথা। এমন সময় হরিশ এসে বলল, মেয়ে যদি বলো তবে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লী রাশির মতো কাঁপতে কাঁপতে আলো ছায়া বুনতে লাগল। হরিশ মানুষটা ছিল রসিক। রস দিয়ে বর্ণনা করার শক্তি তার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। আমি হরিশকে বললাম, একবার মামার কাছে কথাটা পেরে দেখো না। হ্যাঁ, হরিশ আসর জমাতে অদ্বিতীয়, তাই সব জায়গাতেই তার খাতির। মামাও তাকে পেলে ছাড়তে চান না। কথাটা তার বৈঠকে উঠল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটা তার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে এদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তা শূন্য বললেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রেখে চলা সহজ নয় বলে ইনি পশ্চিমে গিয়ে বাস করছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর নেই। সুতরাং তারই পিছনে লক্ষ্মীর ঘরটি একেবারে উপুর করে দিতে দ্বিধা হবে না। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনে মামার মন ভার হলো। বংশে তো কোনো দোষ নেই, না দোষ নেই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজে পান না। একে তো বরের হাট মহার্ঘ, তারপরে ধনুক ভাঙা পণ। কাজেই বাপ কেবলই সবুর করছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করছে না। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হয়ে গেল। কলকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলে জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যাগড় পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হতেন তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তার সংহিতায় একেবারে নিষেধ করে দিতেন। মনের মধ্যে ইচ্ছে ছিল নিজের চোখে মেয়ে দেখে আসব। সাহস করে প্রস্তাব করতে পারলাম না। কন্যাকে আশীর্বাদ করার জন্য যাকে পাঠানো হলো সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। তার মতো রুচি এবং দক্ষতার ওপর আমি 16 আনা নির্ভর করতে পারি। বিনুদা ফিরে এসে বললেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আঁট। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যাপক্ষকেই কলকাতায় আসতে হলো। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কতটা বিশ্বাস করেন তার প্রমাণ এই যে বিয়ের 3 দিন আগে তিনি আমাকে প্রথম চোখে দেখেন এবং আশীর্বাদ করে যান। বয়স তার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোঁফে পাক ধরতে আরম্ভ করেছে মাত্র। সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখলে সকলের আগে তার উপরে চোখ পড়ার মতো চেহারা। আশা করি আমাকে দেখে তিনি খুশিই হয়েছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে 2-1টি কথা বলেন যেন তাতে পুরো জোর দিয়ে বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারোর চেয়ে কম নয়, সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করছিলেন।
শম্ভুনাথ বাবু এ কথায় একেবারে যোগ দিলেন না। কোনো ফাঁকে একটা হুঁ বা হাঁ কিছুই শোনা গেল না। আমি হলে দমে যেতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখে ভাবলেন লোকটা নিতান্তই নির্জীব, একেবারে কোনো তেজ নেই। বেয়াই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হলেন। শম্ভুনাথ বাবু যখন উঠলেন তখন মামা সংক্ষেপে ওপর থেকে তাকে বিদায় করলেন। গাড়িতে তুলে দিতে গেলেন না। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হয়ে গিয়েছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলেই অভিমান করে থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেননি। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে আবার গয়না কত ভরি এবং সোনা কত দরের সেও একেবারে বাঁধাবাঁধি হয়ে গিয়েছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানতামও না দেনা পাওনা কি স্থির হলো। মনে জানতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, এবং সে অংশের ভার যার উপরে তিনি এক কড়াও ঠকবেন না। বস্তুত আশ্চর্য পাকা লোক বলে মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতবেন, এ একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হলেও জিতব। আমাদের সংসারের এই জেদ, এতে যে বাঁচুক আর যে মরুক। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করে গেল। বাহক এত গেল যে তার আদমশুমারি করতে হলে কেরানি রাখতে হয়। তাদেরকে বিদায় করতে যে অপর পক্ষকে নাকাল হতে হবে সে কথা স্মরণ করে মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসলেন। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশিয়ে বর্বর কোলাহলের মত্তহস্তি দ্বারা এবং সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত বিদলিত করে আমি তো বিবাহ বাড়িতে গিয়ে উঠলাম। আংটিতে, হাড়েতে, জড়ি জহরতে আমার শরীর যেন গয়নার দোকান। নিলামে চড়েছে বলেই মনে হলো। তাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করে লিখে ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবিলা করতে চলেছিলাম। মামা বিবাহ বাড়িতে ঢুকে খুশি হলেন না। একে তো উঠানটাতে বরযাত্রীদের জায়গা হওয়া শক্ত, তারপরে সমস্ত আয়োজন নিতান্তই মাঝারি রকমের। এরপরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়। মুখে তো কথাই নেই। কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পড়া, মিশকালো এবং বিপুল শরীর তাঁর একটা উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করে মাথা হেলিয়ে নম্রতার স্মিতহাস্যে ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে থেকে শুরু করে বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করে না দিতেন, তবে গোড়াতেই একটা এসপার ওসপার হতো। আমি সভায় বসার কিছুক্ষণ পরেই মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডেকে নিয়ে গেলেন। কি কথা হলো আমি জানি না। কিছুক্ষণ পরেই শম্ভুনাথ বাবু আমাকে এসে বললেন, বাবা, একবার এইদিকে একটু আসতে হচ্ছে। ব্যাপারখানা এই, সকলের না হোক কিন্তু কোনো কোনো মানুষের জীবনের একটা কিছু লক্ষ্য থাকে। মামার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনো মতেই কারোর কাছে ঠকবেন না। তার ভয় তার বেয়াই তাকে গয়নায় ফাঁকি দিতে পারেন। বিবাহ কার্য শেষ হয়ে গেলে সে ফাঁকির আর প্রতিকার চলবে না। বাড়ি ভাড়া, সওগাত, লোকবিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গিয়েছে, তাতে মামা ঠিক করেছিলেন দেওয়া থোয়া সম্বন্ধে শুধুমাত্র মুখের ওপর ভর করা চলবে না। সেই জন্য বাড়ির স্যাঁকড়াকে শুদ্ধ সঙ্গে এনেছিলেন। পাশের ঘরে গিয়ে দেখলাম মামা এক তক্তাপোষে এবং স্যাঁকড়া তার দাড়িপাল্লা, কোষ্ঠী পাথর প্রভৃতি নিয়ে মেঝেই বসে আছেন। শম্ভুনাথ বাবু আমাকে বললেন, তোমার
মামা বলছেন বিয়ের কাজ শুরু হবার আগেই তিনি কনের সমস্ত গয়না যাচাই করে দেখবেন। তা এতে তোমার কি মত? আমি মাথা হেঁট করে চুপ করে রইলাম। মামা বললেন, ও আবার কি বলবে? আমি যা বলবো তাই হবে। শম্ভুনাথ বাবু আমার দিকে চেয়ে বললেন, সে কথা তবে ঠিক, উনি যা বলবেন তাই হবে। এ সম্বন্ধে তোমার কিছুই বলার নেই? আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানালাম, এসব কথায় আমার সম্পূর্ণ অনাধিকার। আচ্ছা, তবে বসো, মেয়ের গা থেকে সমস্ত গয়না খুলিয়ে আনছি। এই বলে তিনি উঠলেন। মামা বললেন, অনুপম এখানে কি করবে? ও সভায় গিয়ে বসু। না, সভায় নয়, এখানেই বসতে হবে। কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গয়না এনে তক্তাপোষের ওপর মেলে ধরলেন। সমস্তই তার পিতামহীদের আমলের গয়না, হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়। যেমন মোটা তেমন ভারী। স্যাঁকড়া গয়না হাতে তুলে নিয়ে বলল, এ আর কি দেখবো, এতে কোনো খাদ নেই। এমন সোনা এখনকার দিনে আর ব্যবহার হয় না। এই বলে সে মকরমুখ মোটা একখানা বালায় একটু চাপ দিয়ে দেখালো, তা বেঁকে যায়। মামা তখনই তার নোট বইয়ে গয়নাগুলির ফর্দ টুকে নিলেন। পাছে যা দেখানো হলো তার কোনোটা যদি কম পড়ে। হিসাব করে দেখলাম, গয়না যে পরিমাণ দেওয়ার কথা এগুলি সংখ্যায়, দরে এবং ভারে তার অনেক বেশি। গয়নাগুলির মধ্যেও একজোড়া ইয়াররিং ছিল। শম্ভুনাথ সেইটা স্যাঁকড়ার হাতে দিয়ে বললেন, এটা নাও তো, এটা একবার পরখ করে দেখো। স্যাঁকড়া বলল, এটা বিলিতি মাল, এতে সোনার ভাগ সামান্যই আছে। শম্ভুনাথ বাবু ইয়াররিং জোড়া মামার হাতে দিয়ে বললেন, এটা আপনারাই রেখে দিন। মামা সেটা হাতে নিয়ে দেখলেন, এই ইয়াররিং দিয়েই কন্যাকে তারা আশীর্বাদ করেছিলেন। মামার মুখ লাল হয়ে উঠল। দরিদ্র তাকে ঠকাতে চাইবে, কিন্তু তিনি ঠকবেন না, এই আনন্দ সম্ভোগ থেকে তিনি বঞ্চিত হলেন এবং তার উপরেও কিছু উপরি পাওনা জুটল। অত্যন্ত মুখ ভার করে বললেন, অনুপম, যাও, তুমি সভায় গিয়ে বসোগে। না, এখন আর সবাই বসতে হবে না, চলুন আগে আপনাদের খাইয়ে দিই। সে কি কথা, নগ্ন? সেই জন্য কিছু ভাববেন না, চলুন এখন উঠুন। লোকটা নেহাত ভালো মানুষ ধরনের, কিন্তু ভেতরে বেশ একটু জোর আছে বলেই মনে হলো। মামাকে উঠতে হলো। বরযাত্রীদেরও আহার হয়ে গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলে সকলেরই তৃপ্তি হলো। বরযাত্রীদের খাওয়া শেষ হলে শম্ভুনাথ আমাকে খেতে বললেন। মামা বললেন, সে কি কথা, বিয়ের আগে বর খাবে কেমন করে? এ সম্বন্ধে মামার কোনো মতপ্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করে আমার দিকে চেয়ে বললেন, তুমি কি বলো, বসে যেতে কোনো দোষ আছে কি? মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামা উপস্থিত। তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসতে পারলাম না। তখন শম্ভুনাথ বাবু মামাকে বললেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আমরা ধনী নই, আপনাদের যোগ্য আয়োজন করতে পারি, ক্ষমা করুন, রাত হয়ে গেছে, আর আপনাদের কষ্ট বাড়াতে ইচ্ছা করি। এখন তবে? মামা বললেন, তা সভায় চলুন, আমরা তো প্রস্তুত আছি। তবে আপনাদের জন্য গাড়ি বলে দিই। ঠাট্টা করছেন নাকি? ঠাট্টা তো আপনিই করেছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছে আমার নেই। মামা দুই চোখ এত বড় করে মেলে অবাক হয়ে রইলেন। শম্ভুনাথ বাবু বললেন, আমার কন্যার গয়না আমি চুরি করব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আমাকে একটা কথাও বলা তিনি আবশ্যক বোধ করলেন না, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কেউই নই। তারপরে যা হলো সে আমি বলতে ইচ্ছে করি না। ঝাড়লণ্ঠন ভেঙে চুরে জিনিসপত্র লণ্ডভণ্ড করে বরযাত্রীদের দল দক্ষ যজ্ঞের পালা সেরে বের হয়ে গেল। বাড়ি ফেরার সময় ব্যান্ড, রসনচৌকি ও
কনসার্ট একসঙ্গে বাজল না এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার ওপর নিজেদের কর্তব্যের বরাত দিয়ে কোথায় যে মহানির্বাণ লাভ করল সন্ধান পাওয়া গেল না। বাড়ির সকলে তো রেগে আগুন। কন্যার পিতার এত গুমর, কলি যে চারপেও হয়ে এলো। সকলে বলল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করে। একদম ঠিক বলেছ। কিন্তু মেয়ের বিয়ে হবে না এ ভয় যার মনে নেই, তার শাস্তির উপায় কি? সমস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাপ বিয়ের আসর থেকে নিজেই ফিরিয়ে দিয়েছেন। এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালিয়ে বাজনা বাজিয়ে সমারোহ করে এঁকে দিল? বরযাত্রীরা এই বলে কপাল চাপড়াতে লাগলো যে বিবাহ হলো না, অথচ আমাদের ফাঁকি দিয়ে খাইয়ে দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ সেখানে টান মেরে ফেলে দিয়ে আসতে পারলে তবে আফসোস মিটে। ঠিক বলেছ। বিবাহের চুক্তি ভঙ্গ আর মানহানির দাবিতে আমি নালিশ করবো এবার। বলে মামা অত্যন্ত গোল করে বেড়াতে লাগলেন। হিতৈষীরা বুঝিয়ে দিল, তাহলে তামাশার যেটুকু বাকি আছে তা পুরো হলো। বলা বাহুল্য, আমিও খুব রেগেছিলাম। কোনো গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হয়ে আমাদের পায়ে ধরে এসে পড়েন। গোফের রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করতে লাগলাম। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বইছিল, যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটে গিয়েছিল, এখনো যে তাকে কিছুতেই টেনে ফেরাতে পারি না। দেওয়ালটুকুর আড়ালে রয়ে গেল গো। কপালে তার চন্দনাকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা। হৃদয়ের ভেতরে যে কি তা কেমন করে বলবো? আমার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে বিনোদন করে দেবার জন্য নত হয়ে পড়েছিল। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আরেকটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময় সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হয়ে উঠল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়ে তাকে অস্থির করে তুলেছিলাম। বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলে তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বেলে দিয়েছিল। বুঝেছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখলাম তাকে চোখে, না দেখলাম তার ছবি। সমস্তই অস্পষ্ট হয়ে রইল। বাইরে তো সে ধরা দিলই না, তাকে মনেও আনতে পারলাম না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেওয়ালটার বাইরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলে বেড়াতে লাগলো। হরিশের কাছে শুনেছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল। পছন্দ করেছে বই কি, না করার তো কোনো কারণ নেই। আমার মন বলে সে ছবি তার কোনো একটা বাক্সে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করে একদিন নিরালা দুপুরবেলায় সে কি সেটা খুলে দেখে না? যখন ঝুঁকে পড়ে দেখে, তখন ছবিটির উপর কি তার মুখের দুই ধার দিয়ে এলো চুল এসে পড়ে না? হঠাৎ বাইরে কারোর পায়ের শব্দ পেলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকিয়ে ফেলে না? দিন যায়, একটা বছরও গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলতেই পারেন না। মার ইচ্ছে ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোক ভুলে যাবে তখন বিবাহের চেষ্টা দেখবেন। এদিকে আমি শুনলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটেছিল, কিন্তু সে পণ করেছে বিবাহ করবে না। শুনে আমার মন পুলকের আবেশে ভরে গেল। আমি কল্পনায় দেখতে লাগলাম সে ভালো করে খায় না, সন্ধ্যা হয়ে আসে, সে চুল বাঁধতে ভুলে যায়, তার বাপ তার মুখের পানে চায় আর ভাবেন,
আমার মেয়ে দিনে দিনে এমন হয়ে যাচ্ছে কেন? হঠাৎ কোনোদিন তার ঘরে এসে দেখেন মেয়ের 2 চোখ জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা, তোর কি হয়েছে, বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে বলে, কই, কিছু তো হয়নি বাবা। বাপের এক মেয়ে যে, বড়ই আদরের মেয়ে। যখন অনাবৃষ্টির দিনের ফুলের কুড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হয়ে পড়েছে, তখন বাপের প্রাণে আর সইল না। তখন অভিমান ভাসিয়ে দিয়ে তিনি ছুটে আসলেন আমাদের দরজায়। তারপর মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বইছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরে ফোঁস করে উঠল। সে বলল, বেশ তো, আরেকবার বিয়ের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দোলে দলবল নিয়ে সভা ছেড়ে চলে এসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরে বলে, ঠিক যেমন করে আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়েছিলাম, তেমন করে আমাকে একবার উড়ে যেতে দাও। আমি বিরোহিণীর কানে একবার সুখের খবরটা দিয়ে আসি। তারপরে দুঃখের রাত পোহালো, নববর্ষার জল পড়ল, ম্লান ফুলটি মুখ তুলল। এবার সেই দেওয়ালটার বাইরে রইল সমস্ত পৃথিবী আর সবাই, আর ভেতরে প্রবেশ করলো একটি মাত্র মানুষ। তারপর আমার কথাটি ফুরালো, কিন্তু কথা এমন করে ফুরালো না যেখানে এসে তা অফুরান হয়েছে সেখানকার বিবরণ একটুখানি বলে আমার এ লেখা শেষ করে দিই। মাকে নিয়ে তীর্থে চলেছিলাম। আমার ওপরেই ভার ছিল, কারণ মামা এবারেও হাবড়ার পুল পার হননি। রেলগাড়িতে ঘুমাচ্ছিলাম। ঝাঁকানি খেতে খেতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জেগে উঠলাম। আলোতে অন্ধকারে মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সবই অজানা, অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হয়ে দাঁড়িয়ে আলো ধরে এই পৃথিবীটা যে কত অচেনা এবং চারিদিকে যা আছে তা যে কতই বহু দূরে তাই দেখিয়ে দিচ্ছে। গাড়ির মধ্যে মা ঘুমাচ্ছেন। আলোর নিচে সবুজ পর্দা টানা, তোরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্তই কে কার ঘাড়ে এলোমেলো হয়ে রয়েছে। তারা যেন স্বপ্নালোকের উলট পালট আসবাব। সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হয়ে পড়ে আছে। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে যেন বলে উঠল, শিগগিরই চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হলো যেন গান শুনলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তা এমন করে অসময়ে অজায়গায় আচমকা শুনলে তবে সম্পূর্ণ বুঝতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলে একটা শ্রেণীভুক্ত করে দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা। শুনলেই মন বলে ওঠে, এমন তো আর শুনিনি। চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য। রূপ জিনিসটি বড় কম নয়, কিন্তু মানুষের মধ্যে যা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানলা খুলে বাইরে মুখ বাড়িয়ে দিলাম। কিছুই দেখলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়িয়ে গার্ড তার এক চোখ লণ্ঠন নেড়ে দিল। গাড়ি চলল। আমি জানালার কাছে বসে রইলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটা হৃদয়ের রূপ দেখতে পেয়েছিলাম। সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত্ত করে ধরে, কিন্তু তাকে ধরতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে
আমার চিরপরিচয়ের আসনটির ওপর এসে বসেছ। কি আশ্চর্য পরিপূর্ণ তুমি! চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের ওপরে ফুলটির মতো ফুটেছ, অথচ তার ঢেউ লেগে একটি পাপড়িও টলেনি। অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়েনি। গাড়ি লোহার মৃদঙ্গে তাল দিতে দিতে চলল। আমি মনের মধ্যে গান শুনতে শুনতে চললাম। তার একটি মাত্র ধোঁয়া। গাড়িতে জায়গা আছে, আছে কি? জায়গা আছে কি? জায়গা যে পাওয়া যায় না, কেউই যে কাউকে চেনে না, অথচ সেই না চেনাটুকু যে কুয়াশা মাত্র, সে যে মায়া, সেটা ছিন্ন হলেই যে চেনার আর অন্ত নেই। ওগো সুধাময় সুর, যে হৃদয়ের অপরূপ রূপ তুমি, সে কি আমার চিরকালের চেনা নয়? জায়গা আছে, আছে, হ্যাঁ আছে। শীঘ্র আসতে ডেকেছ, শীঘ্রই এসেছি। এক নিমেষও দেরি করিনি। রাত্রে ভালো করে ঘুম হলো না। প্রায় প্রতি স্টেশনে একবার করে মুখ বাড়িয়ে দেখলাম। ভয় হতে লাগলো, যাকে দেখা হলো না সে পাছে রাত্রে নেমে যায়। পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করতে হবে। আমাদের ফার্স্ট ক্লাসের টিকিট। মনে আশা ছিল ভিড় হবে না। নেমে দেখি প্ল্যাটফর্মে সাহেবদের আরদালি দল আসবাবপত্র নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। কোনো এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হয়েছেন। 2-3 মিনিট পরেই গাড়ি আসলো। বুঝলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করতে হবে। মাকে নিয়ে কোন গাড়িতে উঠি, সে এক বিষম ভাবনায় পড়লাম। সব গাড়িতেই তো ভিড়। দরজায় দরজায় উকি মেরে বেড়াতে লাগলাম। এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি থেকে একটা মেয়ে আমার মাকে লক্ষ্য করে বললেন, আপনারা আমাদের গাড়িতে আসুন না, এখানে জায়গা আছে। আমি তো চমকে উঠলাম। সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোঁয়া। জায়গা আছে। ক্ষণমাত্র বিলম্ব না করে মাকে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। জিনিসপত্র তোলার প্রায় সময়ই ছিল না। আমার মতো অক্ষম দুনিয়ায় নেই। সেই মেয়েটি কুলিদের হাত থেকে তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টেনে নিল। আমার একটা ফটোগ্রাফ তোলার ক্যামেরা স্টেশনেই পড়ে রইল। গ্রাহ্যই করলাম না। তারপরে কি লিখবো আমি জানি না। আমার মনের মধ্যে একটা অখণ্ড আনন্দের ছবি আছে। তাকে কোথায় শুরু করব আর কোথায় শেষ করব? বসে বসে বাক্যের পর বাক্য যোজনা করতে ইচ্ছে করে না। এবার সেই সুরটিকে চোখে দেখলাম। তখনও তাকে সুর বলে মনে হলো। মায়ের মুখের দিকে চাইলাম। দেখলাম তার চোখে পলক পড়ছে না। মেয়েটির বয়স 16 কি 17 হবে, কিন্তু নবযৌবন এর দেহে মনে কোথাও যেন একটুও ভার চাপিয়ে দেয়নি। এর গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যে সুচিতা অপূর্ব। এর কোনো জায়গায় কিছু জরিমা নেই। আমি দেখছি বিস্তারিত করে কিছু বলা আমার পক্ষে অসম্ভব। এমনকি সে যে কি রঙের কাপড় পরে কেমন করে পরেছিল তাও ঠিক করে বলতে পারবো না। এটা খুব সত্য যে তার বেশভূষায় এমন কিছুই ছিল না যেটা তাকে ছেড়ে বিশেষ করে চোখে পড়তে পারে। সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক। রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির ওপর দাঁড়িয়ে যে গাছে ফুটেছে সেই গাছকে সে একেবারে অতিক্রম করে উঠেছে। সঙ্গে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল। তাদেরকে নিয়ে তার হাসি এবং কথার অন্ত ছিল না। আমি হাতে একখানা বই নিয়ে সেদিকে কান পেতে রইলাম। যেটুকু কানে আসছিল সে তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা। তার বিশেষত্ব এই যে তার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না। ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হয়ে গিয়েছিল। সঙ্গে কতকগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই।
তারই কোনো একটা বিশেষ গল্প শোনাবার জন্য মেয়েরা তাকে চেপে ধরল। এ গল্প নিশ্চয় তারা 20-25 বার শুনেছে। মেয়েদের কেন যে এত আগ্রহ তা বুঝলাম। সেই সুমাধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে সোনা হয়ে ওঠে, মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা, তার সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিকরে ওঠে। তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে, তখন গল্প নয়, তাকেই শোনে। তাদের হৃদয়ের ওপর প্রাণের ঝর্ণা ঝরে পড়ে। তার সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্যকিরণকে সজীব করে তুলল। আমার মনে হলো আমাকে যে প্রকৃতি তার আকাশ দিয়ে বেষ্টন করেছে, সে ওই তরুণী অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার। পরে স্টেশনে পৌঁছাতেই খাবারওয়ালাকে ডেকে সে খুব খানিকটা চানা মুট কিনে নিল এবং মেয়েদের সঙ্গে মিলে নিতান্ত ছেলে মানুষের মতো করে কলহাস্য করতে করতে অসংকোচে খেতে লাগলো। আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা এক মুঠো চেয়ে নিতে পারলাম না? হাত বাড়িয়ে দিয়ে কেন আমার লোভ স্বীকার করলাম না? মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দমনা হয়েছিলেন। গাড়িতে আমি পুরুষ মানুষ, তবু এর কিছুমাত্র সংকোচ নেই। বিশেষত এমন লোভের মতো খাচ্ছে, সেটা ঠিক তার পছন্দ হচ্ছিল না। অথচ এদের বেহায়া বলেও তার ভ্রম হয়নি। তার মনে হলো এই মেয়ের বয়স হয়েছে, কিন্তু শিক্ষা হয়নি। মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করতে পারেন না। মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই তার অভ্যাস। এই মেয়েটির পরিচয় নিতে তার খুব ইচ্ছে হলো, কিন্তু স্বাভাবিক বাধা কাটিয়ে উঠতে পারছিলেন না। এমন সময় গাড়ি একটা বড় স্টেশনে এসে থামল। সেই জেনারেল সাহেবের একদল অনুষঙ্গী এই স্টেশন থেকে ওঠার উদ্যোগ করছে। গাড়িতে কোথাও জায়গা নেই। বারবার আমাদের গাড়ির সামনে দিয়ে তারা ঘুরে গেল। মা তো ভয়ে আড়ষ্ট। আমি মনের মধ্যেও শান্তি পাচ্ছিলাম না। গাড়ি চড়বার অল্পকাল পূর্বে একজন দেশি রেলওয়ে কর্মচারী নাম লেখা 2খানা টিকিট গাড়ির 2 বেঞ্চের শেয়ারের কাছে লটকিয়ে দিয়ে আমাকে বলল, এ গাড়ির এই 2 বেঞ্চ আগের থেকেই 2 সাহেব রিজার্ভ করেছেন, আপনাদের অন্য গাড়িতে যেতে হবে। আমি তো তাড়াতাড়ি ব্যস্ত হয়ে দাঁড়িয়ে উঠলাম। মেয়েটি হিন্দিতে বলল, না, আমরা গাড়ি ছাড়বো না। সে লোকটি রোখ করে বলল, না না ছেড়ে উপায় নেই। কিন্তু মেয়েটির চলিষ্ণুতার কোনো লক্ষণ না দেখে সে নেমে গিয়ে ইংরেজ স্টেশন মাস্টারকে ডেকে আনলো। সে এসে আমাকে বলল, আই এম ভেরি মাচ সরি, আমি দুঃখিত, কিন্তু শুনে আমি কুলি, এই কুলি, এদিকে এসো করে ডাক ছাড়তে লাগলাম। মেয়েটি উঠে 2 চোখে অগ্নিবর্ষণ করে বলল, না, আপনি যেতে পারবেন না, যেমন আছেন বসে থাক। বলে সে দরজার কাছে দাঁড়িয়ে স্টেশন মাস্টারকে ইংরেজি ভাষায় বলল, এই গাড়ি আগে থেকে রিজার্ভ করা এ মিথ্যে কথা। বলে নাম লেখা টিকিটটি খুলে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিল। ইতিমধ্যে আরদালি সমেত ইউনিফর্ম পরা সাহেব দ্বারের কাছে এসে দাঁড়িয়েছে। গাড়িতে সে তার আসবাব ওঠাবার জন্য আরদালিকে প্রথমে ইশারা করেছিল। তারপরে মেয়েটির মুখে তাকিয়ে তার কথা শুনে, তার ভাব দেখে স্টেশন মাস্টারকে একটু স্পর্শ করল এবং তাকে আড়ালে নিয়ে গিয়ে কি কথা হলো জানি না। দেখা গেল গাড়ি ছাড়ার সময় অতীত হলেও আর একটা গাড়ি জুড়ে তবে ট্রেন ছাড়ল। মেয়েটি তার দলবল নিয়ে আবার এক পত্তন চানামুট খেতে শুরু করল, আর আমি লজ্জায় জানলার বাইরে মুখ বের করে প্রকৃতির শোভা দেখতে লাগলাম। কানপুরে গাড়ি এসে থামল। মেয়েটি জিনিসপত্র বেঁধে প্রস্তুত। স্টেশনে একটা হিন্দুস্তানি চাকর ছুটে এসে এদেরকে নামাবার উদ্যোগ করতে লাগলো। মা তখন আর থাকতে পারলেন না, জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি মা? মেয়েটি বলল, আমার নাম কল্যাণ। শুনে মা এবং আমি দুজনেই চমকে উঠলাম। তোমার বাবা? তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সিং। তারপরেই সবাই নেমে গেল।
এবার উপসংহার। মামার নিষেধ অমান্য করে মাতৃ আজ্ঞা ঠেলে তারপরে আমি কানপুরে এসেছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখাও হয়েছে, হাত জোর করেছি, মাথা হেঁট করেছি। শম্ভুনাথ বাবুর হৃদয় গলেছে। কল্যাণী বলে, আমি বিয়ে করব না। আমি জিজ্ঞাসা করলাম, কেন? মায়ের আদেশ। কি সর্বনাশ! এ পক্ষেও মাতুল আছে নাকি? তারপরে বুঝলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে। কিন্তু আমি আশা ছাড়তে পারলাম না। সেই সুরটি যে আমার হৃদয়ের মধ্যে আজও বাজছে, সে যেন কোনো অপরের বাঁশি। আমার সংসারের বাইরে থেকে আসলো, সমস্ত সংসারের বাইরে ডাক দিল। আর সেই যে রাত্রির অন্ধকারের মধ্যে আমার কানে এসেছিল, জায়গা আছে, সে যে আমার চিরজীবনের গানের ধোঁয়া হয়ে রইল। তখন আমার বয়স ছিল 23, এখন হয়েছে 27। এখনো আশা ছাড়িনি, কিন্তু মাতুলকে ছেড়েছি। নিতান্ত এক ছেলে বলে মা আমাকে ছাড়তে পারেননি। তোমরা মনে করছো আমি বিয়ের আশা করি? না, কোনো কালেই না। আমার মনে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বছরের পর বছর যায়, আমি এখানেই আছি। দেখা হয়, সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পাই কিছু তার কাজ করে দিই। আর মন বলে, এই তো জায়গা পেয়েছি। ওগো ওগো অপরিচিতা, তোমার পরিচয়ের শেষ হলো না, শেষ হবেও না। কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পেয়েছি। শেষ হলো আজকের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অপরিচিতা। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।